আসসালামাইকুম। শুরু করছি আমি একটু ভালোবাসি তোকে উপন্যাসের ৩৫তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। মেঘের চিৎকারের শব্দে আবিরের হৃদয় কেঁপে উঠেছে। সহসা ফোন ফেলে ছুটে যায় রান্নাঘরে। গরম তেল ছিটে পড়েছে মেঘের হাতে পায়ে। এত রাতে বাসার মানুষ সজাগ হলে ঝামেলা হবে ভেবে চিৎকার দিয়েই নিজের মুখ চেপে ধরেছে। ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। আবির চুলা বন্ধ করে ঝড়ের বেগে টুথপেস্ট নিয়ে আসছে। হাঁটু গেড়ে বসে আলতো করে হাত পায়ে পেস্ট লাগিয়ে দিয়েছে। কয়েক মুহূর্তের মধ্যে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা। রক্তাক্ত দু চোখ মেঘের হাত পায়ে নিবদ্ধ। বুকের ভেতর হৃৎপিণ্ডটাও আবিরের কাঁপছে। মেঘের হাতে পায়ে পেস্ট লাগিয়ে ফু দিচ্ছে আবির। মেঘ কেঁদেই যাচ্ছে, তবে এই কন্দন শব্দহীন। আবির ভুরু কুঁচকে নিজের ভেতর থেকে সবটুকু আক্রোশ ঠোঁটে ঢেলে দাঁতে দাঁত চেপে বলল, আমায় না জ্বালালে কি তোর শান্তি হয় না? আবির ভাইয়ের রাগান্বিত কণ্ঠ শুনে মেঘ জল সিদ্ধ চোখে আবির ভাইয়ের মুখের পানে তাকায়। চোখে পড়ে রক্তাক্ত দু চোখ। এই চোখে অসহায়ত্ব স্পষ্ট প্রতীয়মান। আবিরের নিঃশ্বাসের মাত্রা তীব্র। কপালের বিদ্যমান ঘামের বিন্দু বিন্দু চিকচিক করছে। আচমকা আবির মেঘকে কোলে তুলে নেয়। অমনি মেঘের চোখ চড়ক গাছ। এই মুহূর্তে কান্না থেমে গেছে। অবাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখ পানে। আবির কোনো দিকে না তাকিয়ে মেঘকে নিয়ে সোফায় বসিয়ে ঠান্ডা কণ্ঠে শোধালো, এখনো চলছে? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। আবির মেঘের হাতে পায়ে ফু দিতে দিতেই হঠাৎ অত্যন্ত নমনীয় স্বরে বলল, কথা বললে তো কোনো কথাই শুনিস না। তেলটা যদি আরো বেশি পড়তো তখন কি হতো বল? মেঘ অপলক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ভাইয়ের বলা কথাগুলো মেঘের কলিজায় লাগছে। আবির ভাইয়ের এত কোমল কণ্ঠ কোনোদিনও শোনেনি সে। মেঘের অপলক দৃষ্টি আবিরের অদ্ভুত ঘোর কাজ করছে। কোনো মতো চোখ নামিয়ে শোধালো, রাতে খাইছিস? মেঘ আস্তে করে বলল, না। আবিরের মেজাজ গরম হলো। কপাল কুঁচকে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এত রাত হয়েছে খাসনি কেন? মেঘ যে উপন্যাস পড়তে পড়তে 11টা বাজিয়ে ফেলেছে, তারপর থেকে আবির ভাইয়ের অপেক্ষা করছে। এ কথা আবিরকে কিভাবে বলবে সে? মেঘ হাতে আর পায়ের দিকে একবার তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, এখানে চুপচাপ বসে থাক, আমি আসছি। কিছুক্ষণের মধ্যে আবির আরেকটা ডিম ভেজে নিয়ে আসছে। মেঘ নির্বাক চোখে চেয়ে আছে। হৃৎপিণ্ডে ধুকপুকানি শুরু হয়ে যাচ্ছে। আবির ভাই খাবার নিয়ে আসছে। আবির ভাই কি খাইয়ে দিবেন? এসব ভাবতেই অস্থির হয়ে যাচ্ছে সে। জ্বরের ঘরে প্রথমবার মেঘকে আবির খাইয়ে দেওয়ার অনুভূতি ঠিকমতো বুঝতে না পারলেও আজ সে অনুভূতি বুঝতে পারছে। খুবই যত্ন সহকারে মেঘকে খাইয়ে দিচ্ছে আবির। পানির গ্লাসটা পর্যন্ত ছুঁতে দিচ্ছে না। খাওয়া শেষে মেঘের হাত আর পা পরিষ্কার করে ফ্রিজ থেকে দই বের করে দিয়েছে। এর মধ্যে কম থেকে 100 বার হলেও প্রশ্ন করছে জ্বলছে কিনা, ব্যথা করছে কিনা। মেঘের থেকেও আবির চেয়ে কয়েক গুণ বেশি দুশ্চিন্তায় আছে। আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর শুনে মেঘ বারবার অবাক চোখে তাকাচ্ছে। আবির ভাইয়ের এমন আচরণ কি ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা নাকি অন্য কিছু ভেবে বারবার আটকে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে ফুপিকে নিয়ে আবির ভাইয়ের বলা কথাগুলো। মেঘকে কোলে নিয়ে রুম পর্যন্ত দিয়ে আসছে আবির। 3 দিন হয়ে গেছে মেঘের হাতে পায়ে তেল পড়েছে। ভাগ্য ভালো ছিল বলে মেঘের হাতে ফোস্কা পড়েনি, তবে দাগ হয়ে গেছে। এই দাগগুলো মুছতে বেশ কিছুদিন লাগবে। সময় চলমান। মেঘ আর বন্যা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। ক্লাসও শুরু হয়ে গেছে। মায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হয়নি। তার পছন্দ মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। পাখি এখনো ভর্তি হয়নি। বন্যার মেঘে নতুন 3 জন বান্ধবী হয়েছে, লিজা, সাদিয়া, মিষ্টি। আর 2 জন ছেলে বন্ধু হয়েছে, মিনহাজ আর তামিম। মিনহাজের সাথে বন্ধুত্ব খুব অদ্ভুততর ভাবে হয়েছে। প্রথম দিন মেঘ আর বন্যা আশপাশ থেকে দেখতে দেখতে ডিপার্টমেন্টে হাঁটছিল। একটা ছেলে একটা রুম থেকে দৌড়ে বের হচ্ছিল। মেঘ আর বন্যা আনমনা থাকায় বিষয়টা খেয়াল করেনি। ছেলেটা কাছাকাছি আসতেই মেঘ দ্রুত সরতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল। অথচ ছেলেটা মেঘ আর বন্যাকে দেখে দৌড় থামে উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে, দেখে চলতে পারো না? কোন ইয়ার? বন্যা ব্যস্ত কণ্ঠে বলে, 1ম বর্ষ। ছেলেটা বিরক্তির স্বরে বলে, ও, বলে চলে যায়। বন্যা আর মেঘ দুজনে আহম্মকের মতো চেয়ে থাকে। ছেলের ভাবসাবে মনে হয়েছিল সিনিয়র কোনো ভাইয়া। তারপর যখন দেখলো ওই ছেলে ওদের সাথে পড়ে, তখন 2 বান্ধবী তেলে বাগানে জ্বলে উঠেছিল। এরপর থেকে বেশ কয়েকবার মেঘ আর বন্যার সঙ্গে কথা বলতে আসছে। প্রথম দিনের দুষ্টমির জন্য প্রতিদিন কম করে হলে 10 বার মাফ চায়।
বন্যা আর মেঘকে এখন আপু বলে ডাকে। সেই মিনাজের সাথে ভর্তির দিন থেকে তামিমের পরিচয়, আস্তে আস্তে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। মিনাজের মাধ্যমেই বন্যা আর মেঘের সাথে তামিমের খুব ভালো বন্ধুত্ব হয়। আজ শুক্রবার, বাড়িতে মিম, আদি আর মেঘের হইচই চলছে। আবির সকাল সকাল উঠে নাস্তা করে বেশ খানিকটা সময় ধরে ভাই বোনদের দুষ্টমি দেখছে। দুপুরের পরপরই আবিরের বড় মামা আসছে। ওনার মেয়ে মাইশাকে ছেলেপক্ষ দেখতে আসবে, তাই উনি সবাইকে দাওয়াত দিতে আসছে। যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বলল, আমি এখন যেতে পারবো না, আপনি বরং আবিরের মাকে নিয়ে যান। বিয়ে ঠিক হোক, বিয়ের সময় সবাই যাব ইনশাল্লাহ। বড় মামা আবিরের দিকে তাকিয়ে আবিরকে বলে উঠল, বড় মামা, আমায় যেতে বলো না প্লিজ, আমার অনেক কাজ আছে। তুমি আসছো যেহেতু আম্মুকে আজই নিয়ে যাও, এতে কোনো সমস্যা নাই, তবু আমায় যেতে বলো না। বড় মামা একটু রেগে বললেন, এখন তোদের সমস্যা শুনছি, কিন্তু বিয়ের সময় আমি কারো কথা শুনবো না। আমার মেয়ের বিয়েতে সবাইকে উপস্থিত থাকতে হবে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, যদি চাও সবাই মাইশা আপুর বিয়েতে উপস্থিত থাকুক, তাহলে আগামী মাসের মাঝামাঝিতেই তারিখ দাও, বাকিটা তোমাদের ইচ্ছে। এই বলে আবির চলে গেল। আগামী মাসে মিমাদের বার্ষিক পরীক্ষা শেষ, তারপর বিয়ে হলে সবাই যেতে পারবে। এই জন্যই আবির বিয়ের তারিখ আগামী মাসের মাঝামাঝি দিতে বলেছে। কয়েকদিন পর সকালবেলা খাবার টেবিলে সবাই একসাথে খাচ্ছিল। আলী আহমদ খান হঠাৎই বলে উঠলেন, আবির, তোমার কিছুদিন সময় হবে? আবির বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কেন? আলী আহমদ খান বললেন, তোকে রাজশাহী যেতে হবে। আবির ভাই রাজশাহী যাবে শুনেই মেঘ আঁতকে ওঠে। ঘুম থেকে উঠে তার আর রাত ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত আবির ভাইকে দেখে মেঘের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু আবির ভাই রাজশাহীতে যেতে হবে শুনে অষ্টাদশীর মন সহসা খারাপ হয়ে গেছে। আবির কিছু বলার আগে পাশ থেকে ইকবাল খান বলে উঠে বেসিনের দিকে বেসিনের দিকে চলে গেছেন। আবির একবার বেসিনের দিকে দেখে পরক্ষণে মেঘের দিকে এক পলক তাকালো। মেঘ মাথা নিচু করে বসে আছে। আবির গভীর কণ্ঠে বলল, ঠিক আছে, কবে যেতে হবে? মোজাম্মেল খান বলল, আগামীকাল গেলেই ভালো হয়। কেউ আর কোনো কথা বলে না। তানভীর কিছু একটা বলতে গিয়েও থেমে গেছে। আবির খাবার শেষ করে অফিসে বেরিয়ে পড়েছে। বিকালের দিক মেঘ ঘুম ভাঙে ফ্রেশ হয়ে বেলকুনিতে দাঁড়িয়ে দেখলো আবির ভাইয়ের বাইক রাখা। তার মানে আবির ভাই বাসায়। মেঘ রুম থেকে বেরিয়ে আবিরের দরজায় পা রাখতেই ডাকলো, আবির ভাই। পর্দা সরাতেই চোখ পড়লো রাকিব ভাইয়া সহ আরো 3-4 জন ছেলে। মেঘ সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে গেছে। মেঘের ওড়না মাথায় দিতে ব্যস্ত। আবির দরজা পর্যন্ত এসে বলল, কি হয়েছে বল। মেঘ এলোমেলো কণ্ঠে বলল, ছাদে যাব, চাবিটা কি দেওয়া যাবে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। মেঘ রুমে ঢুকতে রাকিব বলে উঠল, বাহ আবির বাহ, এখন থেকেই বউকে। এইটুকু বলতে আবির রাকিবের মুখ চেপে ধরে বিড়বিড় করে বলল, মুখ বন্ধ রাখ, ও বাহিরে শুনতে পাবে। উচ্চস্বরে রাসেল, লিমন এবং মোবারক আর শিশির বলে উঠল, ও। আবির রাকিবকে ছেড়ে ছাদের চাবি মেঘকে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, 1 ঘন্টার মধ্যে নিচে আসবি। মেঘ আচ্ছা বলে যেতে গিয়ে আবার থমকে দাঁড়ালো। আবির তখনও দরজায় দাঁড়িয়ে। মেঘকে দাঁড়াতে দেখে প্রশ্ন করলো, আবার কি হলো? মেঘ আস্তে করে বলল, রাকিব ভাইয়া বাসায় আসছে, ভালো মন্দ খাবার দেওয়া দরকার না? আবির কপাল কুঁচকে তাকালো, ধীর স্থির কণ্ঠে বলল, এখানে রাকিব ছাড়া আরো কয়েকজন আছে, সবার সাথে কথা বলা আপাতত কোনো প্রয়োজন নেই। আর তোর পক্ষ থেকে আমি রাকিবের খবর নিব নে। যা এখন। সরি, আমি এখানে তাহলে ভুল পড়ছি বা আগে দেখিনি। হ্যাঁ, এখানে লেখাটাই ভুল আছে, যা হোক আমি আবার পড়ছি। রাকিব ভাইয়া বাসায় আসছেন, ভালো মন্দ খবর নেওয়া দরকার না? আবির কপাল কুঁচকে তাকালো, ধীর স্থির কণ্ঠে বললে, এখানে রাকিব ছাড়াও আরো কয়েকজন আছে, সবার সাথে কথা বলার আপাতত কোনো প্রয়োজন নেই। আর তোর পক্ষ থেকে আমি রাকিবের খবর নিব না, যা এখন। ঘরে ঢুকতে সবাই একসাথে বলে উঠল, এখনই এই অবস্থা আবির? আবির বিরক্তির স্বরে বলল, কি অবস্থা? এখনই ও বলে সম্বোধন করিস, বিয়ের পর কি বলবি? আবির ঠাট্টার স্বরে বলল, ও গো, হ্যাঁ গো, জান, কলিজা, ফুসফুস, ময়না, টিয়া, টুনটুনি, কত কি আছে। শিশির বলে উঠল, ফাইজলামো বাদ দিয়ে বিয়েটা কর তাড়াতাড়ি, আমরা তোর প্রণয়ের শুভ পরিণতি দেখতে চাই।
আবির হাসি মুখের মুহূর্ত গায়েব হয়ে গেল। ধপ করে বিছানার পাশে বসে গুরুগম্ভীর কণ্ঠে বলল, যদি পারতাম সেই কবে আমার রানী করে বানিয়ে ফেলতাম, পারছি না তো। রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দে, তোর এখন রাজশাহী যাওয়ার কি খুবই দরকার? এই সপ্তাহে আমাদের মিটিং হওয়ার কথা ছিল, তুই চলে গেলে কিভাবে হবে? আবির বলল, আমায় যেতে হবে, মিটিং পরে করব। লিমন সচেতন কণ্ঠে শোধালো, তোর ইকবল চাচুকে পাঠালে হয় না? এমনিতে তো উনি বেশিরভাগ দায়িত্ব সামলান। আবির ভারী কণ্ঠে বলল, উনি সিলেট আর চট্টগ্রামের সব দায়িত্ব সামলায়, ওনার রাজশাহী যাওয়া বারণ। কেন? লিমন প্রশ্ন করলো। আবির বলা শুরু করলো, অনেক বছর আগের ঘটনা। যখন রাজশাহীতে প্রথমবার কোম্পানির কাজ শুরু হয়েছিল, তখন বেশ কয়েক বছর কাকামণি রাজশাহীতে ছিলেন। ওইখানে যে বাসাতে ছিলেন, ওই বাসার মালিকের মেয়ের কাকামণিকে ভালো লাগতে শুরু করে। মালিকের মেয়েরও কাকামণিকে ভালো লাগে, কাকামণিরও মালিকের মেয়েকে। ধীরে ধীরে ওনাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিনের মধ্যে মালিকের পরিবার বিষয়টা জানতে পারে। তাদের দিক থেকে কোনো আপত্তি ছিল না, বিয়েও করিয়ে দিতে চেয়েছিল, কিন্তু কাকামণি চেয়েছিল পরিবার নিয়ে গিয়ে বউ উঠিয়ে আনবে। সেই যে রাজশাহী থেকে বাসায় আসছিল আব্বু আর চাচুকে নিতে, ওই দিনের পর আজও রাজশাহীতে পা দিতে পারেনি। বিয়ে তো দূরের কথা, রাজশাহী পর্যন্ত যেতে পারে না। জোর করে আব্বু চাচু পছন্দ করে কুমিল্লা কাকিয়ার সাথে বিয়ে করিয়ে এনেছে। মনের বিরুদ্ধে গিয়েও সংসারে মনোযোগ দিতে হয়েছে। সংসারে মনোযোগ আনার পেছনে পুরো ক্রেডিট কাকিয়ার। উনি অনেক ভালো মানুষ। উনি কাকামণির পাশে বন্ধুর মতো ছিলেন। এখন পর্যন্ত রাজশাহীর বেশিরভাগ কাজ চাচু করেন। এই প্রথমবার আমি যাব। শিশির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর কি হবে রে আবির? আবির মুচকি এসে উত্তর দিল, সিদ্ধান্ত তো কবেই নিয়েছি, মেঘকে পেলে বাঁচবো আর না হয়। রাসেল প্রশ্ন করলো, তোর বাবা আর চাচার সমস্যা কি? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সমাজ। ওনারা সমাজের চোখে ভালো থাকতে আপন মানুষকে হাজারবার খুন করতে পারেন। অফিসিয়াল কিছু বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চলল। এর মধ্যে মেঘ এসে চাবি দিয়ে গেছে। সন্ধ্যার দিকে রাকিবরাও চলে গেছে। রাকিবদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে মেঘের দরজার সামনে আবির দাঁড়িয়ে পড়লো। দরজা ধাক্কা দিয়ে তাকিয়ে দেখলো, চোখ পড়লো মেঘ টেবিলের ওপর মাথা নিচু করে বসে আছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, আসবো? মেঘ মাথা তুলে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। অশ্রুসিক্ত লচনে তাকালো, অমনি গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করে। আবিরকে দেখে মেঘ মাথা নিচু করে ফেলেছে। আবির এগিয়ে এসে মেঘের পাশে দাঁড়িয়ে বলল, চা খাবি নাকি কফি? এমন প্রশ্ন শুনে পুনরায় মুখ তুলে আবিরের মুখের পানে তাকালো। এই যে সে কান্না করছে, একটু সান্ত্বনা দিবে তা না। মেঘ মনে মনে ভাবছে, কখন কি বলতে হয় এই ব্যাটা দেখি কিছুই জানে না। মেঘ বৃহৎ অক্ষি যুগল আবিরের চোখে নিবদ্ধ। গাল বেয়ে এখনো নোনা জল গড়িয়ে পড়ছে। আবির অষ্টদয় কিছুটা প্রশস্ত হলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই যে কান্না করছিস, একটু পরই তো মাথা ব্যথা শুরু হবে। তুই নিজের চিন্তা না করতে পারিস, আমার তো করতে হবে। মেঘ সিদ্ধ আঁখিতে তাকিয়ে প্রশ্ন করলো, আপনার চিন্তা করতে হবে কেন? আবির একটু ভেবে বলল, কাঁদতে কাঁদতে যদি চোখে অন্ধকার দেখিস, তখন সবাই তোকে কানি বলবে। তানভীরের কত কষ্ট হবে ভাবতো, সবাই ওকে বলবে কানির ভাই। আবির সশব্দে হাসছে, আর মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। আবির হাসি থামিয়ে বলল, চা খাবি নাকি কফি খাবি এটা বল, তারপর কান্না করিস। মেঘ কপাল কুঁচকে বলল, কফি। আবির মুচকি হেসে বলল, গুড গার্ল, এবার কান্না শুরু কর। আমি আসার আগ পর্যন্ত কাঁদবি, 1 সেকেন্ডের জন্য থামবি না। রেডি? মেঘ আহাম্মকের মতো চেয়ে থাকলো। আবির হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেছে। এই পর্যন্ত ছিল পর্ব 35। এখন শুরু করছি পর্ব 36। কিছুক্ষণের মধ্যে আবির 2 কাপ কফি নিয়ে আসছে। কফির কাপ দুটো টেবিলের ওপর রেখে পকেট থেকে একটা গাঁদা ফুল বের করে মেঘের কানে গুজে দিল। আবিরের কর্মকাণ্ড দেখে মেঘ অভিভূতের ন্যায় চেয়ে আছে, নিষ্পলক দৃষ্টি তার। আবির ভাই নিজের হাতে কানে ফুল গুজে দিচ্ছে এটা অনুভব করতেই মেঘের হৃৎপিণ্ড দিক বিদিক ছোটাছুটি করতে শুরু করেছে। আবিরের প্রতি অষ্টাদশীর এমতই আসক্ত হয়ে গেছে যে দিবারাত্র শুধু আবির ভাইকে নিয়ে স্বপ্ন দেখে। তাই কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটার মাঝে মাঝে গুলিয়ে ফেলে। আবির মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, মাশাআল্লাহ, আমার ফুল ছেঁড়াটা সার্থক হলো। মেঘ জানালার গ্লাসের দিকে তাকিয়ে নিজেকে দেখলো।
এলোমেলো কালো চুলের মধ্যে হলুদ রঙের ফুলটা অসম্ভব সুন্দর লাগছে। পরক্ষণে নিজের চোখ মুখের দিকে নজর পড়তেই গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে নিল। কান্নার তোপে মুখমণ্ডল লাল হয়ে গেছে। নিজের বিষগ্ন মুখশ্রী দেখতে কারোই ভালো লাগে না। আবির ঠান্ডা কণ্ঠে বলল, কফি খা। আবির কফির কাপ হাতে নিয়ে বিছানার পাশে বসেছে। কফির কাপে চুমুক দিতে রাশভারী কণ্ঠে বলে উঠল। আবির কফির কাপ হাতে নিয়ে বিছানার পাশে বসেছে। কফির কাপে চুমুক দিয়ে রাশভারী কণ্ঠে বলে উঠল, নিজের এত উৎপীড়িত ভাবিস না। মুখ লুকিয়ে কান্না করায় যাদের নিজের প্রতি কোনো আস্থা নেই। মেঘ নিস্তব্ধতা দেখে আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, তুই যত কাঁদবি মানুষ তোকে আরো তত বেশি কাঁদাতে চাইবে। কিছু মানুষের কাজই হলো অন্যের দুর্বলতা জায়গায় আঘাত করা। ভার্সিটিতে পড়ছিস, নতুন বন্ধু হচ্ছে, আর যাই করিস কখনো নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করবি না। মেঘ মনোযোগ দিয়ে কফি খাচ্ছে আর আবিরের কথা শুনছে। আবির ভাইয়ের প্রতি অষ্টাদশীর নিষিদ্ধ প্রেমানুভূতি এতটাই প্রখর হতে শুরু করেছে তা প্রকাশ করতেও সাহস পাচ্ছে না, প্রকাশ না করেও থাকতে পারছে না। যতই ভাবে আবির ভাইকে নিজের মনের কথা বলবে ততবারই ফুফুর কথা মনে পড়ে যায়। ফুপির কথা মনে হলেই শুধু কান্না পায়। আবির ভাই রাশেই চলে যাবে শুনে এমনিতেই মন খারাপ ছিল। তার মধ্যে সন্ধ্যাবেলা জান্নাত আপু কল দিয়েছিল। জান্নাত আপু ফোন দিয়েই ফুপির সাথে কথা বলেছে। ফুপি কান্না শুনে মেঘও কান্না করতে শুরু করে দিয়েছে। বারবার শুধু মনে হয় এই বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর কেন। আব্বু বড় আব্বু কিভাবে পারছেন বোনকে রেখে এতগুলো বছর কাটাতে? ওনাদের কি কলিজাটা একবারের জন্য কেঁপে ওঠে না? তানভীর ভাইও তো মেঘের সাথে এত বছর যাবৎ এমনটা করে আসছে। যদি জানতে পারে মেঘ আবিরকে ভালোবাসে তাহলে বড় আব্বু আর আব্বুর মতো কি দু ভাই নিশ্চিত এমন আচরণই করবে? এসব ভেবে মেঘ কাঁদছিল। মেঘ আস্তে করে বলল, জান্নাত আপু কল দিয়েছিল। আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল, আমি জানি ফুপ্পির সঙ্গে তোর কথা হয়েছে, এটাও জানি। মেঘ শীতল কণ্ঠে শোধালো, ফুপ্পি কি আমাদের বাসায় আসবে না? ফুপ্পির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কথাটা বলে মেঘ আবারও কাঁদতে শুরু করলো। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলে উঠল, তুই এক মাসে এত অধৈর্য হয়ে যাচ্ছিস, অথচ ফুপ্পি 28 বছর যাবৎ এই কষ্ট সহ্য করে বেঁচে আছে। ফুপ্পি কিছু বললে তুই যদি সঙ্গে সঙ্গে কান্না করিস তখন তো ফুপ্পি আরো বেশি ভেঙে পড়বেন। নিজেকে আগে শক্ত কর। ফুপ্পির সাথে খুব শীঘ্রই সম্পর্ক ঠিক করার চেষ্টা করব। থেমে আবার বলল, ফুপ্পির সাথে কথা বললে একটু সাবধানে বলিস, বাড়ির কেউ যেন কোনোভাবে বুঝতে না পারে। মেঘ শীতল কণ্ঠে জবাব দিল, আচ্ছা। আবির আরো কিছুটা সময় নিয়ে মেঘকে বোঝানোর চেষ্টা করলো, তারপর নিজের রুমে চলে আসছে। আবির নিজের রুমে ব্যাগ গোছাচ্ছিল। হঠাৎ তানভীর দরজায় থেকে ডাকলো, ভাইয়া আসবো? আয়। তানভীর কয়েক কদম এগিয়ে বিছানার পাশে দাঁড়ালো। আবির শার্ট ভাঁজ করতে করতে প্রশ্ন করলো, কিছু বলবি? হ্যাঁ বল। বনুরা ইদানিং মিনহাজ আর তামির নামের দুটো ছেলের সাথে কথা বলে। ওরা একই ডিপার্টমেন্টে পড়ে। তুমি কি এই বিষয়ে কিছু জানো? আবির ধীর কণ্ঠে উত্তর দিল, জানি। তাহলে কিছু বলছো না কেন? আবির নিশ্চুপ। তানভীর পুনরায় বলল, আমি ছেলে দুইটার খোঁজ নিয়েছি। তুমি বললে আমি বনু বা ওই ছেলেদের সঙ্গে কথা বলি? আবির এখনো চুপ। সে ব্যাগ গোছাতে ব্যস্ত। তানভীর আবার বলল, ভাইয়া আমি ওদের ওয়ার্নিং দিব? আবির ভারী কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই। কেন? এমনি। যদি পারিস আমি ফেরার আগ পর্যন্ত একটু খেয়াল রাখিস। তা তো রাখতেই হবে, কিন্তু তুই যা এখন। তানভীর রুম থেকে বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাকিব কল দিয়ে সব জানিয়েছে। 10 মিনিটের মধ্যে রাকিব আবিরকে কল দিয়েছে। কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলল, তুইও কি একই বিষয়ে ফোন দিয়েছিস? রাকিব চিন্তিত কণ্ঠে শুধালো, তোর সমস্যা কি? আবির বিরক্ত স্বরে জানালো, সমস্যা নেই। তুই কি বিষয়টা গুরুত্ব দিচ্ছিস না? ওয়ার্নিং দিলেই তো ঠিক হয়ে যাবে। তুই শুধু বল ওয়ার্নিং দিব কিনা। বিষয়টা আমি বা তানভীরই সামলাতে পারবো। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওয়ার্নিং দেওয়ার হলে আমি প্রথম দিনই দিতাম, এতদিন অপেক্ষা করতাম না। কিছু বলিস না কেন? তুই কি মেঘের প্রতি? রাকিবের কথা শেষ হওয়ার আগে আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল, থাম। মেঘকে ছাড়া আমি আমার অস্তিত্ব কল্পনা করতে পারবো না।
ওকে নিয়ে আমার কোনো প্রকার নেগেটিভ কথা শুনতে ভালো লাগে না। তাহলে বিষয়টা গুরুত্ব কেন দিচ্ছিস না? আবির চায়, আমি মেঘকে চাই, আমি ওকেই চাই। মেঘ ব্যতীত এই আবিরের হৃদয় স্পর্শ করার সাথে পৃথিবীর কারো নেই। কিন্তু আমি চাইলেই তো আর হবে না, মেঘকেও তো বুঝতে হবে ওর মনে আমার জন্য সমপরিমাণ ভালোবাসা আছে কিনা। এই আবির কি মাহাদিবা খান মেঘের হৃদয়ে তোলপাড় চালাতে সক্ষম কিনা এটা তাকেও বুঝতে হবে। এইটুকু একটু থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলে উঠল, কতদিন আর সবকিছু থেকে ওকে আটকে রাখবো? এখন ভার্সিটিতে পড়ছে, চারপাশে কত চাকচিক্যময় পরিবেশ, সবকিছুর ভিড়ে ওর মন যদি আমায় খুঁজে, তবেই তো আমার ভালোবাসা পূর্ণতা পাবে। রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, তোর এই পাগলামির পরিণাম খুবই ভয়াবহ হবে, মিলিয়ে নিস। এখনো সময় আছে, তুই একবার বল। আবির কণ্ঠ তিনগুণ ভারী করে বলল, জীবনটা তো এমনি তছনছ হয়ে গেছে, ভয়ানক পরিণামের আর কি বাকি আছে? তুই বিশ্বাস কর রাকিব, ওরে কাঁদতে দেখলে আমার কলিজা কেঁপে ওঠে, মনে হয় হৃৎপিণ্ডটা কেউ অনবরত ছুরি দিয়ে আঘাত করছে। আর যখন বুঝতে পারি এই কান্নাটার কারণ আমি, তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয়। এই জীবনে এমন তো আমি চাইনি রাকিব। ওকে কাঁদাবো বলে তো ভালোবাসিনি। তবে কেন আমার সাথে এমনটা হচ্ছে? কেন সে আমার জন্য বারবার কাঁদছে? কেন আমার জন্য আমার কাতম্বিনী চোখে পানি আসছে? রাকিব কথা খুঁজে পাচ্ছে না, আমতা আমতা করে বলল, থাক, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আবির আর কোনো কথা বলেনি, ফোন কেটে দিয়েছে। ভোরবেলা রওনা দিতে হবে, ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়েছে। আবির রাজশাহীতে গেছে 3 দিন হলো। আজ মালিয়া খান ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসলেন। মাইশার বিয়ে আগামী মাসের মাঝামাঝি ঠিক হয়েছে। ততদিন মিমার আদির পরীক্ষা শেষ হয়ে যাবে। মিমার আদির সামনের মাসে পরীক্ষা বলে লেখাপড়া একটু বেশি করতেছে। আকলিমা খান ছেলে মেয়েকে পড়াশোনায় ব্যস্ত। মেঘ শুয়ে বসে টিভি দেখে দিন কাটায়। সন্ধ্যার পর মেঘ টিভিতে প্রোগ্রাম দেখছিল। মালিহা খান মেঘের পাশে সোফায় বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর ভাইয়ের সাথে কি আজকে কথা হয়েছে? মেঘ টিভি থেকে মনোযোগ সরিয়ে আম্মুর দিকে তাকিয়ে বলল, কোন ভাই? মালিহা খান ভনিতা ছাড়াই বলল, আবিরের সাথে কি আজকে কথা হয়েছে? মেঘ ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমার সঙ্গে তো কথা হয়নি, সকালে আম্মুর সাথে কথা হয়েছিল। মালিহা খান কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, তোরা ভাই বোনরা এমন কেন? আমরা ভাইরা বিয়ের এত বছর পর প্রতিদিন কেউ না কেউ ফোন দিয়ে আমার খোঁজ খবর নেয়, আর তোরা এখনই কথাবার্তা বলিস না। তোদের বিয়ে হলে শ্বশুর বাড়ি থেকে তো জীবনেও ভাইদের খবর নিবি না। বিয়ের কথা শুনতে মেঘের মন খারাপ হয়ে গেছে। বাবা মা, বড় আম্মু, কাকিয়া, ভাই বোন সবাইকে ছেড়ে যেতে হবে ভেবে এত বছরে বিয়ের কথা শুনলে মেঘের রাগ উঠে যেত। কিন্তু এখন সবার সঙ্গে আরো একজনের অতপরিতভাবে জড়িয়ে আছে। আবির ভাইয়ের প্রতি তার অসীম ভালোবাসার পরিণাম কি হবে? আবির ভাইকে ছাড়া অন্য কাউকে কিভাবে সে ভাবতেই পারে না। মালিয়া খান আদেশের স্বরে বললেন, আবিরকে একটা কল দে তো। আমি সকাল 11টায় কল দিছিলাম, বিকালেও তো দিলাম, কিন্তু তোর ভাই তো কলই ধরছে না। কল দিয়ে দেখতো ধরে কিনা। মেঘ পাশ থেকে ফোন নিয়ে আবিরের নাম্বারে ডাই করলো। কয়েকবার রিং হওয়ার পরই রিসিভ হলো। মেঘ তৎক্ষণাৎ বড় আম্মুর দিকে ফোন এগিয়ে দিল। আবির তি বলতেই মালিহা খান বলে উঠল, সারাদিন কই ছিলি? সকালেও কল দিলাম, বিকালেও কল দিলাম। আবির বিষময়ের সঙ্গে তাকিয়ে কণ্ঠ ভারী করে বললে, আম্মু। মালিহা খান পুনরায় বললেন, কোথায় আছিস? আবির ঢোক গিলে তপ্ত স্বরে বলল, ভুলে ফোন রেখে অফিসে চলে গেছিলাম, মাত্রই রুমে আসছি। আবির আম্মুর মুখ গোমরা করে বলল, ফোন যে রেখে গেছিলি সেটা কি জানানো দরকার ছিল না? আমি তো চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আম্মু তোমাকে তো বলছি আমার জন্য এত চিন্তা না করতে। তুমি কখন আসছো সেটা বলো। আসছি দুপুরের পরে। মাইশার বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে। শোন, তোর মামা সহ বাড়ির সবাই কম করে হলেও 100 বার বলে দিয়েছে যেন তুই বিয়েতে যাস। সেসব নিয়ে ভাবার সময় আছে। তোমার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তুই কেমন আছিস বাবা? কবে আসবি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কবে আসবি এখনো বলতে পারছি না। কেন? তুই আসলেই বলবো। আচ্ছা। মেঘ কোথায়? এখানেই তো। ফোন দাও ওকে। ফোন ওকে দাও তো।
নে, তোর ভাই কথা বলবে। এই বলে মালিয়া খান ফোনটা মেঘের হাতে এগিয়ে দিল। মেঘ কাঁপা কাঁপা হাতে ফোন নিল। আবির ভাইয়ের সঙ্গে কথা বলতে গেলে এখনো অস্বস্তিতে ভোগে মেয়েটা। মেঘ ফোন হাতে নেওয়ায় মালিয়া খান রান্নাঘরের দিকে চলে গেছেন। মেঘ ফোন কানে নিয়ে শীতল কণ্ঠে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, তুই যে কাজগুলো করিস সেগুলো কি বুঝে করিস? মেঘ ভয়ে ভয়ে শুধালো, কি? তুই যে হুট করে আম্মুর কাছে ফোন দিয়ে দিলি। আমি তো তুই ভেবে কথা বলছিলাম, যদি কিছু বলে ফেলতাম। কি বলে ফেলতেন? সে যাই বলি, এমন কাজ আর কখনো করবি না। ফোন কাউকে দেওয়ার আগে আমাকে বলবি, তারপর দিবি, মনে থাকবে? আগেও কি কল দিছিলি? মেঘ আস্তে করে বলল, না। তা দিবি কেন? আমি বাড়িতে না থাকলেই তো তোর ঈদ লেগে যায়। নিজের মন মতো চলতে পারিস, সবকিছুই করতে পারিস। মেঘ বিড়বিড় করে বলল, আপনাকে কল দিতে ভয় লাগে। কথাটা শোনা মাত্র আবিরের মেজাজ খারাপ হয়ে গেছে। কপাল কুঁচকে অন্তত পুরো কণ্ঠে বলল, খুব ভালো, আমার মাথা ব্যথা করছে, রাখি। মেঘ আর কিছুই বলতে পারলো না। আবির কল কেটে দিয়েছে। অষ্টাদশীর মন খারাপ করতে চেয়েও করতে পারলো না। 3 দিন পর আবির ভাইয়ের সাথে একটু কথা হলেও হয়েছে, এতেই মনটা হালকা হয়ে গেছে। তবে আবির ভাইয়ের মাথা ব্যথা শুনতে চিন্তা লাগলো। খাওয়া দাওয়া শেষ করে রাতে শুতে গিয়ে ভাবলো আবির ভাইকে কল দিবে কিনা। ভাবতে ভাবতে ডায়াল করলো আবিরের নাম্বারে। অষ্টাদশীর বুক ধুকপুক করছে। বারবার মনে হচ্ছে শ্বাস আটকে আসছে। শোয়া থেকে উঠে বসেছে। আবির ফোন রিসিভ করেই বলল, সরি। কেন? সন্ধ্যার আচরণের জন্য। মেঘের অক্ষযুগল কোটর থেকে বাহিরে আসতে চাইছে। আবির ভাই তাকে সরি বলছে, এটাও কি সম্ভব? মেঘ কোমল কণ্ঠে শোধালো, আপনার মাথা ব্যথা কমেছে? আবির ঠান্ডা কণ্ঠে ঠাট্টা স্বরে বলল, যদি বলি কমেছে, তাহলে কি কথা বলবি না? মেঘ ভনিতা ছড়াই বলল, বলবো। আবির মৃদু হেসে বলল, তার মানে কথা বলতেই ফোন দিয়েছিস? মেঘ আমতা আমতা করে উত্তর দিল, না। মেঘ আবির ভুরুকোচকেও প্রশ্ন করলো, তাহলে কেন ফোন দিছিস? মেঘ মন খারাপ করে বলল, জানি না। আবির সশব্দে হেসে বলল, হায় আল্লাহ, এত কনফিউজ। হাসি থামিয়ে আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চিন্তা করিস না, খাবার খেয়ে ওষুধ খাইছিলাম, এখন মাথা ব্যথা কমছে। তুই কি করিস? আমি বসে আছি। খাইছিস? হ্যাঁ। ক্লাসে গেছিলি? জি। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, আবির ভাই? সেই সুপরিচিত কণ্ঠে আবির বলে উঠল, মেঘ চোখ বন্ধ করে সেই যে শব্দটা অনুভব করার চেষ্টা করলো, তারপর ঢোক গিলে নিজের সংযত প্রশ্নই করলো, আপনি বাসায় আসবেন কবে? আবির নিজের চুল ঠিক করতে করতে উত্তর দিল, বাসায় কেউ তো আর আমার কথা মনে করেই না, তাই ভাবছি এখানেই থেকে যাব। আবিরের কথায় মেঘের অভিমান হলো। মেঘ বিছানা থেকে নেমে বেলকনির দিকে এগিয়ে দাঁড়ালো। নিচে রাখা আবির ভাইয়ের বাইকটা দেখে মুচকি এসে বলল, আচ্ছা, সাবধানে থাকবেন, দোয়া করি ভালো থাকুন, রাখছি। আবির উচ্চস্বরে বলল, এই ওয়েট। মেঘ মৃদু হেসে বলল, শুধালো, কি বলবেন? আবির দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল, কাজ শেষ করতে পারলে পরশু চলে আসবে ইনশাল্লাহ। মেঘ ভাবে কি ভাব নিয়ে প্রশ্ন করলো, কেন, এখানে থাকবেন না? আবির দাঁতের দাঁত চিপিয়ে উত্তর দিল, সেটা সময় বলে দিবে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, আমি মজা করছিলাম। সাবধানে থাকবেন, এখন রাখছি। আচ্ছা, তুইও সাবধানে থাকিস। মেঘ বেলকুনিতে দাঁড়িয়ে ফোনে আবিরের ছবি দেখায় ব্যস্ত। প্রতিটি ছবিতেই আবির ভাইকে অসম্ভব সুন্দর লাগে। এত সুদর্শন পুরুষ হতে পারে, এটা আবির ভাইকে না দেখলে মেঘের বিশ্বাস হতো না। আবির ভাইয়ের বলা প্রতিটা কথায় অষ্টাদশী হৃদয়ে দোল দিচ্ছে। এই কয়েক মাসে আবির ভাই অষ্টাদশীর পুরো পৃথিবী দখল করে ফেলেছে। এতগুলো ছবি দেখলো কিন্তু একটা ছবিতেও হাসি ছিটে ফোটা নেই। অথচ মানুষটা নিজেও জানে না ওনার হাসিটাই অষ্টাদশীর অতীব প্রিয়। মেঘের মাঝে মাঝে মনে হয়, ফুপির মতো আমার জীবনটাও যদি হয়। পরক্ষণে ভাবে, ফুপার মতো আবির ভাই কি কোনোদিন ভালোবাসবে আমায়? আজ সেই কাঙ্ক্ষিত দিন, আবির আসবে বলে মেঘ দুপুর থেকে বেলকনিতে অপেক্ষা করছে। অথচ আবিরের ফেরার কোনো নামগন্ধ নেই। বারবার ফোন হাতে নিচ্ছে, কিন্তু কল দেওয়ার সাহস হচ্ছে না। কিছুক্ষণ পর মিম রুমে আসছে। মিম, আপু কি করো? মেঘ বেলকনি থেকে রুমে ঢুকতে ঢুকতে বললে, এমনি দাঁড়িয়েছিলাম। তোর হাতে এটা কি? মিম, আপু তুমি জানো আমার এক বান্ধবী এটা দিয়েছে, সুন্দর না? মেঘ হ্যান্ড প্রিন্ট করা টি শার্টটা হাতে নিয়ে দেখলো। মেঘ, অনেক সুন্দর হয়েছে। তোর বান্ধবী করেছে?
মিম, না, আমার বান্ধবীর বড় বোন অনলাইন থেকে শিখে নাকি করেছে। আপু চলো না আমরাও শিখি। মেঘ, তোর শিখতে হবে না, সামনে তোর না তোর পরীক্ষা, আমি শিখে তোকে একটা জামা ডিজাইন করে দিব নে। সত্যি আপু? একগাল হেসে উত্তর দিল মেঘ। হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। খুশি? মিম মেঘকে জড়িয়ে ধরে বলল, অনেক খুশি। মিম মেঘকে রুম থেকে বের হতে হতেই আবিরের সাথে দেখা। মিম হাসি মুখে প্রশ্ন করলো, ভাইয়া কেমন আছেন? ভাইয়া শব্দ শুনে মেঘের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। মেঘ দ্রুত পায়ে এগিয়ে গেল দরজার দিকে। আবির স্বাভাবিক স্বরে বলে, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? ভালো। নিচে তোদের জন্য খাবার রেখে আসছি, যা। মিম চলে গেছে। মেঘের হাতে মিমের দেওয়া টি শার্টটা ডিজাইনটা দেখার জন্য রাখছিল। আবির মেঘের দিকে তাকিয়ে পরপর দুবার ভুরু নাচালো। সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠল। আবির মেঘকে আপাতমস্তক দেখে কপাল কুঁচকে বলল, হাতে এটা কি? মেঘ টি শার্টটা খুলে দেখালো আর বলল, এটা মিমের বান্ধবী মিমকে দিয়েছে। আবির কপাল কুঁচকে পুনরায় শুধালো, তো এটা তোর কাছে কেন? মেঘ আস্তে করে বলল, আমি হ্যান্ড প্রিন্ট শিখবো। আবির দ্বিগুণ ভারী কণ্ঠে শুধালো, কোথা থেকে? মেঘ চট করে উত্তর দিল, অনলাইনে। কথা শুনে আবির স্বাভাবিক নিঃশ্বাস ছেড়ে মৃদু হেসে উত্তর দিল, আচ্ছা শিখিস, যা যা লাগে বলিস আমায়, এনে দিব নে। পকেট থেকে 2টা কিটক্যাট চকলেট বের করে মেঘকে দিয়ে নিজের রুমে চলে গেছে। মেঘ দরজায় দাঁড়িয়ে আবিরের হাঁটার দিকে তাকিয়ে আছে। 2 দিন পর আবিরের মামাতো বোন মাইশার বিয়ে। আবিরের মামা দিনে কয়েকবার করে ফোন দিচ্ছেন, বাসায় এসে সবাইকে বলে গেছেন। আবির সন্ধ্যায় দিকে ছাদের একপাশে দাঁড়িয়ে আছে। তানভীর পেছন থেকে ডাকলো, ভাইয়া। আবির পিছনে না ফিরে উত্তর দিল, এদিকে আয়। তানভীর আবিরের পাশে আসতে আসতে ভারী কণ্ঠে বলল, আগে থেকেই বলা ছিল এখন থেকে তোমার বউ তুমি সামলাবে। নিজের বউ নিয়ে যাও বিয়েতে, আমায় যেতে বলো না। আবির, তুই বিয়েতে যাবি না? তানভীর, আমি কিভাবে যাব বলো? সামনে সভাপতি নির্বাচন, এই অবস্থা আমার পক্ষে 3-4টা দিনের জন্য বিয়েতে যাওয়া অসম্ভব। তুমি যাও, সমস্যা নেই, আমি বিয়ের দিন যাব না। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার তো যেতে সমস্যা ছিল না, কিন্তু কি? মালার জন্য একটু টেনশন হচ্ছে। গত 2 বছর যাবত মেয়েটা আমার অতিরিক্ত জ্বালাইছে। দিন রাতে শুধু মেসেজ আর কল দেয়। সব ঝামেলার মূলে বাসার মানুষ। মালা ফোন কিনেছে, ভালো কথা। আম্মু আর আমার নাম্বারটা কেন দিতে হলো? প্রথমবার ভালোভাবে কথা বলছি, সম্পর্কে মামাতো বোন, আমিও ওইভাবেই কথা বলছি। এরপর থেকে প্রায় কল দেয়, কয়েকবার নর্মালি কল রিসিভ করছি। আমি মামা মামির সাথে কথা বলি আর ওই মেয়ে দেখি কেমন করে তাকায় থাকে। যখন ফোন দেয় কি উল্টাপাল্টা কথা বলে। ধমক দিলে মামা মামির হাতে ফোন ধরিয়ে দেয়। মামা মামির তো কিছু বলতে পারি না পারতেছি নাম্বারটা ব্লক করতে, না পারছি ভালোভাবে কথা বলতে। এখন তো বিয়ের জন্য ওই বাড়িতে যেতে হবে। ওই মেয়ের আচরণ দেখে তোর বন্যা আবার হাইপার হয়ে যায়। এই চিন্তায় ভালো লাগছে না। এত কাহিনী তো আমায় বলনি। অসহ্যকর বিষয়টা নিয়ে আলোচনা করতে আমারও অসহ্য লাগে। তানভীর একটু ভেবে বলল, ভাইয়া ভেবো না, তোমার একটা থাপ্পড় খাইলে সব ঠিক হয়ে যাবে। আবির বিরক্তিকর স্বরে বলল, বাসায় যেদিন আসছিলি ওই দিনই থাপ্পড় দিতে ইচ্ছে হয়েছিল। তোর বোন ব্যতীত আমি স্বইচ্ছায় কোনো মেয়েকে ছুঁই না, তাই বলে ওই মেয়েকে এখনো থাপ্পড় খাইনি। এখন কি করবা? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যদি মালার কারণে মেঘের চোখে 1 ফোঁটা পানিও পড়ে, মালার খবর আছে, আমি ভুলে যাব সে আমার মামাতো বোন হয়। তানভীর ভীত স্বরে বলল, ভাইয়া তোমার রাগটা কন্ট্রোল করে রাখো প্লিজ। বনু মালার থেকে দূরে দূরে রাখো, আর পারলে বনুরে একটু সময় দিও।